দেশের সার্বভৌমত্ব প্রশ্নে ভারতকে কোনো ছাড় নয় বলছে সমন্বয়করা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব, আগ্রাসনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা জোরদার, আগরতলায় হেনস্থার শিকার বাংলাদেশিরা। 21-এ দখল করে বুলবুল নিশোর লুটপাটের মৎস্য বস্তা পচা নাটক অনুষ্ঠানের নামে চলত কমিশন বাণিজ্য। হাসিনার 15 বছরে সেবা খাতে 1,46,000 কোটি টাকা ঘুষ লেনদেন, সবচেয়ে দুর্নীতি পাসপোর্ট দফতরে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে না দেখে সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে ভারতের প্রতি আহ্বান জানান। আসিফ সুমিতার রিপোর্ট। ভারতীয় অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে গণমাধ্যমের সাথে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। জানান, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে কোনো ছাড় দেয়া হবে না। আগরতলায় যে হামলাটি হয়েছে আমাদের যেই বাংলাদেশ কনসুলেটের মধ্যে, এবং রিসেন্ট যেই সাম্প্রদায়িকতা ইস্যু যেটিকে বিশ্ব মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশে মাইনরিটিরা অনিরাপদে রয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা, নতুন কমিশন, সংস্কার প্রস্তাবনা, এই বিষয়গুলো নিয়ে স্যারের সাথে আজকে আমাদের আলোচনা হয়েছে। জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণ অভ্যুত্থানের যে ভ্যানগার্ড হিসেবে কাজ করছে, আমরা সব সময় ফিল করি। ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সাথে হওয়া সকল গোপন চুক্তি জনগণের সামনে তুলে ধরার দাবিও জানান এই ছাত্রনেতা। ভারতের সাথে যে সম্পর্কটি, সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন একসাথে কাজ করবে এবং আমরা সরকারকে বলেছি যে উদ্যোগ নেওয়ার জন্য, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা স্টেক হোল্ডার হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই উদ্যোগ নিচ্ছে। বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে না দেখে সম ও ন্যায্যতার ভিত্তির সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান ভারতের প্রতি। এই দেশের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে প্রতিবাদপত্র দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে তাকে এই প্রতিবাদপত্র দেওয়া হয়। পরে প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক বহুমুখী। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। নাহিদ সিরাজি নিম্নের রিপোর্ট। ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতেই তারা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরে সম্পত্তিরও ক্ষতি করে। এই হামলাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করে ঢাকা। দায়ী করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকেও। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেল 4টার দিকে সেগুন বাগিচায় যান প্রণয় ভার্মা। আধা ঘন্টার বৈঠকে তার হাতে প্রতিবাদপত্র দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ভারতীয় হাইকমিশনার। বলেন, দু দেশের সম্পর্ক বহুমুখী। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। Multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. As we are working across so many issues, and we really want to build
positive, stable, constructive relationship. ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চাওয়ার কথাও বলেন তিনি। There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. নিরাপত্তা, অগ্রগতি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করার আগ্রহ আছে বলেও জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। And we will keep ensuring that our cooperation benefits our two peoples. এদিকে আগরতলায় ভিসা সেবা স্থগিত করেছে বাংলাদেশ। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করছে তারা। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়, পরে সমাবেশ থেকে ভারতীয় আগ্রাসন প্রতিহতের আহ্বান জানানো হয়। ভারত এমন একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র হচ্ছে দিনে দিনে, সে গরিব রাষ্ট্রগুলোকে কিংবা উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে শোষণ করে টিকে থাকতে চায়। তার সবচেয়ে বড় এবং সুবিধা শোষণের জায়গা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। এখানে কোনো ধরনের ভারতীয় আধিপত্য হোক, আমেরিকান আধিপত্য হোক, কোনো রাষ্ট্রের আধিপত্য এই দেশে চলবে না। আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবেই এগিয়ে যেতে চাই। সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সে সময় আগরতলায় বাংলাদেশ উপদূতাবাসে হামলার প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ হয়েছে বরিশাল, খুলনা, রংপুর, নাটোর, পাবনা, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসে প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের হামলার ঘটনার পর সোমবার রাতেই ঢাকার ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মঙ্গলবার বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেয়। এই কর্মসূচি দেওয়ার প্রেক্ষাপটে শাহজাদপুরের বাসতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দূতাবাসের নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। নির্দেশনা যেটা দেওয়া হয়েছে যে এই ভারতীয় দূতাবাস কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ একটা অ্যালার্ট পজিশনে জোরদার করা। তো তারই অংশ হিসাবে আমরা কয়েক স্তরে এখানে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, যাতে কোনো ধরনের কোনো সংগঠন এখানে এসে বেআইনি কোনো কিছু করতে না পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। তবে সকল প্রবেশ মুখে তল্লাশি করে ওই রাস্তায় এলাকাবাসীকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে। এবং এখানে আমাদের 3টা এন্ট্রি পয়েন্ট আছে। এই 3টা এন্ট্রি পয়েন্টেই আমরা আমাদের সর্বোচ্চ সিকিউরিটি অ্যালার্ট রেখেছি, যাতে কোনো ধরনের বেআইনি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। আমরা সর্বোচ্চ সজাগ আছি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ফিরে আসা যাত্রীরা সীমান্তের ওপারে হয়রানি ও হামলার অভিযোগ করেছেন। তারা জানিয়েছেন তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে, হোটেল থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আখাউড়া সীমান্ত অভিমুখে বিজেপি সমর্থকদের লং মার্চ কর্মসূচিকে ঘিরে সীমান্তে দিনভর ছিল উত্তেজনা। এ অবস্থায় বিজেপির পক্ষ থেকে জোরদার করা হয় নিরাপত্তা। ভারত থেকে আসা যাত্রীরা জানান, রোববার থেকে আগরতলায় কোনো বাংলাদেশি যাত্রীকে হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না। অনেকে নানা হেনস্থারও শিকার হয়েছেন। 1-200 লোক জয় শ্রীরাম করে বলে ঢুকিয়া আমার শাড়ি টাড়ি সব ছিঁড়ে ফেলছে, নাম সাইনবোর্ড ভেঙে ফেলছে, আমার ক্যাশের বেচা বিক্রি টাকা লুটে নিয়ে গেছে। নিয়া বলে বাংলাদেশি কই এদের বয়ে আমরা মেলার পিছনে বাথরুমের আউলি পালাইছিলাম। পরে রাত্রে গিয়ে হোটেলে থাকার পরে আমাদের হোটেল থাকতে দেয় নাই। 12:30 জন আমাদের সকাল হইয়া পারে পড়লাম। যাত্রী খুব কম পারাবার হচ্ছে আর কি। ওই ইন্ডিয়া বাংলাদেশের যেই একটা খবর প্রচার হচ্ছে না, রুম টুম পাওয়া যাচ্ছে না, এই জন্য আমি চলে এসেছি। যদি থাকে যদি রুম টুম না পাওয়া যায়। গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে পণ্য রপ্তানি স্বাভাবিক থাকলেও মঙ্গলবার যাত্রী পারাপার অর্ধেকে নেমে আসে। অন্যান্য দিনের তুলনায় অর্ধেকের কম যাত্রী আজকে পারাপার হয়েছে। আমদানি রপ্তানি স্বাভাবিক ছিল। ভারতীয়দের এমন আচরণে বাংলাদেশি যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অজুহাতে বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরিতা সৃষ্টির অপচেষ্টা উদ্দেশ্য প্রণোদিত। বিশ্লেষকদের মতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে। তারা বলছেন, বিতর্কিত ভূমিকার জন্য ভারতীয় গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করা উচিত। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে পুঁজি করে নতুন খেলা ভারতের। কলকাতা আগরতলায় বাংলাদেশের স্থানীয় হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা ছিঁড়ে ফেলা এবং পোড়ানোর মাধ্যমে যুদ্ধংদেহী মনোভাবের জানান দিচ্ছে দেশটি। বিশ্লেষকদের মতে পানি অনেক গড়িয়েছে। ভারতের সাম্প্রদায়িক উস্কানি থেকে সৃষ্ট জটিলতার দ্রুত সমাধান হচ্ছে না বলে মন্তব্য তাদের। ইট ইজ এ লং টার্ম গেম। আপনি এটা মনে করেন না এটা সলভ হচ্ছে ইমিডিয়েটলি। ডিপেন্ডেন্সি কিভাবে ভারতের উপর থেকে কমানো যায় সে চেষ্টা করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে এগুলো উঠানো যায় সেটা চেষ্টা করতে হবে। আমাদের যেই ডিপ্লোম্যাটিক কোর আছে এখন, সেই ডিপ্লোম্যাটিক কোরের তো সবাই প্রায় আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। তারা কি ফাইট করবে? কতটুকু ফিজিক্যালি তারা পরিস্থিতি সৃষ্টি করার জন্য ইনভলভ হবে দেশের অভ্যন্তরে, সেটা আমি এখনো বলতে পারছি না। তবে আমার মনে হয় না আজকালকার দিনে এগুলি সম্ভব। কিন্তু তার জন্য একটা প্রেটেক্সট তৈরি করতে হতো, একটা অজুহাত তৈরি করতে হয়। তো সেটারই মনে হচ্ছে যেন সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে এবং সংখ্যালঘুদের সারা দুনিয়ায় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য যেন মনে হচ্ছে ভারতকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের প্রোপাগান্ডার বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার তাগিদ তাদের। আপনি দিল্লিতে যাদেরকে পাঠাচ্ছেন তারা আওয়ামী লীগের সব বেনিফিশিয়ারি। তারা কি ইন্ডিয়ার সাথে বসে আমাদের এগেন্সে ষড়যন্ত্র করবে নাকি আমাদের পক্ষে কথা বলবে? কোনটা মনে হয় আপনার? আমাদের ডিপ্লোম্যাটিক এখন প্রচণ্ড দুর্বল। ডিপ্লোম্যাটিক যে রিপ্রেজেন্টেশন, বিপ্লবের কোনো ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেশন নাই ভাই। এটার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ভার বহন করেন, অন্য উপদেষ্টারাও করেন হয়তো। সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করছে যেটা প্রতিবেশীদের যে মিডিয়া আছে, এটা আমি বলবো যে একটা নির্লজ্জের মতন তারা মিথ্যা কথন এর ওপর ভিত্তি করে তাদের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি বুঝি না যদি হয় তাহলে তাদের মিডিয়া আমাদের দেশে প্রদর্শনের কি প্রয়োজন আছে? দরকার নেই। আমার মনে হয় এগুলি বন্ধ করে দেওয়া উচিত। ভারতকে মোকাবেলায় দেশের হিন্দু সম্প্রদায়কে সচেতন হওয়ার আহ্বান বিশ্লেষকদের। কোনো জায়গায় অ্যাকশনটা খুব ডিলে হয়ে গেছে, ডিলে হয়ে যায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ মারুফ আহমেদ। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার। পরে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সহ সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার এবং সস্ত্রীক এবং সেই সাথে ওনার সাথে ডেপুটি হাই কমিশনার সহ ওদের 4 সদস্যের টিম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময়ের জন্য আজকে এসেছিলেন। সাক্ষাৎকারটি সম্পূর্ণরূপে সৌজন্য সাক্ষাৎ। রাষ্ট্র সংস্কারে 31 দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদল আয়োজিত কর্মশালায় যুক্ত হয়ে তিনি একথা বলেন। 31 দফা নিয়ে আপনারা আজকে আলোচনা করেছেন। 31 দফা আমার বিশ্বাস আজকে যে এখানে আপনারা শিখলেন, জানলেন 31 দফা নিয়ে, এটি আপনারা ঘরের ভিতরে আবদ্ধ রাখবেন না। এটি আপনারা বাংলাদেশের মানুষের পথে প্রান্তে দাঁড়ে দাঁড়ে আপনারা পৌঁছে দিতে সক্ষম হবেন। অবৈধ দখল সূত্রে 21 টেলিভিশনের শীর্ষ কর্মকর্তার পদ বাগিয়ে মঞ্জুরুল হাসান বুলবুল আর্থিক লাভের আশায় আরেক উচ্চ পদে নিয়োগ দিয়েছিলেন ফারহানা নিশোকে। সুযোগ কাজে লাগিয়ে নানান বাহানায় 21-এর সঙ্গে প্রতারণা করে তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ।
অভিযোগ রয়েছে ২১-এর তৎকালীন অনুষ্ঠান প্রধানের হাতিয়ে নেওয়া কোটি টাকার ভাগ নিয়েছেন মঞ্জুরুল আহসান বুলবুল। সেই নারী সহকর্মীকে ব্যবহার করতেন নিজের স্বার্থে। বাকিটি আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে। ২১-এ টেলিভিশন দখল হবার পর নিজের স্বার্থে বিশেষ নারী সহকর্মী ফারহানা শবনম নিশোকে অনুষ্ঠান প্রধান হিসেবে ২১-এ টেলিভিশনে নিয়োগ দিয়েছিলেন মঞ্জুরুল আহসান বুলবুল। সান্নিধ্য পেতে এবং আর্থিকভাবে লাভবান হতেই তাকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল। এই সুযোগে বুলবুল নিশো চক্র ফোকলা করে দেয় ২১-এ টেলিভিশনকে। এস আলম গ্রুপ ২১-এ টেলিভিশন দখল করার পর ২ দফায় সব মিলিয়ে বছর দুয়েকের সেই চাকরির সুবাদে ফারহানা নিশোকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেবার সুযোগ দিয়েছিলেন ২১-এর সাবেক সিইও এবং চিফ এডিটর। ইউটিউবে পাওয়া বহুল প্রচারিত বিদেশি সিরিয়াল উচ্চ মূল্যে ক্রয়ের নামে অর্থ আত্মসাৎ এবং বস্তাপচা নাটক প্রচারের নামে কমিশন হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। এছাড়া বিজ্ঞাপন ও বিপণন বিভাগ থেকে অর্জিত অর্থের কমিশন যেত তাদের পকেটে। এ যেন চোরের উপর বাটপাড়ি। দখলদার এস আলমের তদন্ত কমিটি তার নিয়োগ দেয়া বুলবুল নিশোর দুর্নীতি বের করে। প্রোগ্রামের ফারহানা নিশো কতগুলো টাকা তাকে স্যালারি দিয়ে নিয়ে আসা, ওনার কাজকর্ম কী ছিল যেগুলো মনে করেন ফ্রিতে পাওয়া যায় ইউটিউবে, সেই জিনিসপত্র মনে করেন চ্যানেলে চালায় লক্ষ লক্ষ টাকা তাকে দেওয়া হচ্ছে। এটা কেন? এদিকে আমরা স্যালারি পাই না। তৎকালীন অনুষ্ঠান প্রধানের দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে করা হয়েছিল তদন্ত কমিটি। তদন্তে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগের সত্যতা মিলিয়ে বরখাস্ত করা হয়েছিল বুলবুলের নিয়োগকৃত সুবিধাভোগী সেই নারী সহকর্মীকে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্লুবেল কমিউনিকেশনের ব্যানারে প্রচারিত বিজ্ঞাপন বাবদ কোনো অর্থ আদায়ের সুযোগ না দিয়ে প্রায় ২ কোটি টাকার বিল সমন্বয়ের চেষ্টা করেছেন ফারহানা নিশো। যে প্রতিষ্ঠানটির পরিচালক স্বয়ং নিশোই ২১-এর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগতভাবে লাভবান হন। ২০১৬ সালের ঈদ উল ফিতরের অনুষ্ঠানমালায় খরচের গড়মিল জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগও দাখিল করা হয়েছে প্রতিবেদনে, যেখানে অনুষ্ঠান বাবদ ৩০ লাখ টাকার হিসাব প্রদানে ব্যর্থ হয়েছেন নিশো। আসলে নিশো সম্পর্কে না বললে নয়, সেটা হচ্ছে ২১-এ টেলিভিশনের জন্য নির্মিত সাকিব ভার্সেস সাকিব অনুষ্ঠানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রচারের মাধ্যমেও আয় করেছেন বিপুল অর্থ। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে গ্লোব সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপন ব্লুবেলের নামে প্রচারিত হয়, আর এই সুযোগে ১৫% হারে কমিশন যায় নিশোর পকেটে। প্রায় ২,২৫ লাখ টাকার বিজ্ঞাপন বিল থেকে অন্তত ৩০,৭০,০০০ টাকা মুনাফা নেওয়ার অভিযোগ রয়েছে ফারহানা নিশোর বিরুদ্ধে। যদিও এটিকে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস ও তার নিজের অধিকার বলে দাবি করেছিলেন নিশো। নিজের প্রতিষ্ঠান থেকে নির্মিত তুমি আসবে বলে নাটকটি ১,৪৬ লাখ টাকা ক্রয় মূল্য দেখিয়ে মুনাফা করেছেন ৫৬ লাখ টাকা। ২০১৬ সালের ঈদ উল ফিতরের অনুষ্ঠানমালার জন্য প্রায় ২ কোটি টাকা বাজেট করে অগ্রিম উত্তোলনের ৬০,৩৩,০০০ টাকার ভাউচারেও গড়মিল করেছেন তৎকালীন অনুষ্ঠান প্রধান। ঈদের আনন্দ কখনোই আসলে ফিকে হয় না, কমে যায় না। আমরা চাই এই কাছে রাখবে। বাজারে প্রচলিত দরের চেয়ে চড়া দামে নাটক, টেলিফিল্ম ও বাংলা চলচ্চিত্র কিনে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন ২১-এ টেলিভিশনকে। ঈদুল আজহার অনুষ্ঠানের খরচ থেকে ৯২,৩৩,০০০ টাকার সমন্বয় করতে পারেননি তার দেওয়া হিসেবে। ভালোবাসার দুজন, ভালো লাগার দুজন মানুষ আমাদের সাথে আছেন। ঈদের সপ্তাহ জুড়ে প্রচারের লক্ষ্যে ৪২ লাখ টাকায় কিনেছিলেন ৭টি পুরনো বাংলা সিনেমা। প্রতিটি সিনেমার জন্য ৬ লাখ টাকা খরচ দেখানো হয়েছে, যার প্রতিটির বাজার মূল্য ৫০,০০০ টাকা হিসেবে আসে মাত্র ৩.৫ লাখ টাকা। এসব বিষয়ে কথা বলতে নিশোর মগবাজারের বাসায় গেলে জানা যায় কয়েক বছর আগেই এখানকার ফ্ল্যাট বিক্রি করে চলে গেছেন গুলশানে। ফারহানা নিশো প্রায় ১৫ বছর এখানে পরিবার সহ ছিল, বুঝছেন। তারপরে ৬-৭ বছর ওনারা চলে গেছে ফ্ল্যাট বিক্রি করে। গুলশানের এই ভাড়া বাড়িতেও পাওয়া যায়নি তাকে। ফারহানা নিশো আপু উনি ৫-৬ বছর ছিলেন আমাদের এখানে, এরপরে উনি গুলশানে অন্য কোথাও চলে গেছে আর কি। টেলিফোনে পাওয়া গেলেও কথা বলতে অসম্মতি জানান তিনি। এগুলা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে।
অভিযোগ নিশোকে নিয়ে ২১-এর অর্থ লুটপাট করতে একটি চক্র গড়ে তুলেছিলেন মঞ্জুরুল হাসান বুলবুল। তাই নিশোর দুর্নীতির বৈধতা দিতে প্রতিটি অনিয়ম, হিসেবের গড়মিল এবং প্রতারণার অনুমোদন দিয়েছিলেন ২১-এর সাবেক এই সিইও, যার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থের কমিশন লুটে নিয়েছেন বুলবুল। আমি কোনো প্রোগ্রাম পারচেজ করিনি কখনো। আকবর হোসেন সুমন, ২১-এ টেলিভিশন, ঢাকা। হাসিনা সরকারের ১৫ বছরে ১,৪৬,২২৫ কোটি টাকা ঘুষ লেনদেনের শিকার হয়েছেন সেবাগ্রহীতারা। ২০২৩ সালে সেবা খাতের দুর্নীতির জরিপ প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জরিপ বলছে ২০২৩ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত ছিল পাসপোর্ট, এর পরের অবস্থানে বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। গত বছর সেবা নিতে গিয়ে গ্রহীতাদের ঘুষ দিতে হয়েছে মোট ১০,৯০২ কোটি টাকা, যা গত অর্থ বছরের বাজেটের ১.৪৩% এবং জিডিপির 0.22% বলে জানায় টিআইবি। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। প্রতি ২ বছর পর সেবা খাতের দুর্নীতি নিয়ে জাতীয় খানা জরিপ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এরই অংশ হিসেবে ২০২৩ সালে সরকারি ও বেসরকারি খাতে সেবাগ্রহীতাদের হয়রানি ও দুর্নীতির এই প্রতিবেদন। যেখানে প্রথম পর্যায়ে দেশের ৭০.০৯% মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছে বলে উঠে আসে প্রতিবেদনে। এছাড়া ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না বলে জানায় ৭৭.২% মানুষ। সেবা নিতে গিয়ে খানা প্রতি গড়ে ঘুষ দিতে হয়েছে ৫,৬৮০ টাকা। কর্তৃত্ববাদী সরকারের মেয়াদের প্রথম বছরে যে জরিপটি ২০০৯, যেটা ২০১০-এ প্রকাশিত হয়েছিল, তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত, অর্থাৎ ২০২৪-এর এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি, তাতে যেটা আমরা দেখতে পাই, সর্বমোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হতে হয়েছে বাংলাদেশের মানুষের ১,৪৬,২৫২ কোটি টাকা। জরিপে দেখা যায় সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে পাসপোর্টে। বিচারিক সেবা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার আগের বছরের মতোই ছিল। সেবা নিতে ঘুষ দিতে হয় ভূমি, স্বাস্থ্য, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকিং খাত সহ প্রায় প্রতিটি খাতে। সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে, তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয়, একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিককরণ হয়ে থাকে। দুর্নীতি দমনে গড়ে ওঠা প্রতিষ্ঠান, দুদকের অকার্যকারিতা ও মানুষের আস্থাহীনতার চিত্র উঠে আসে জরিপে। দুদকের কাছে অভিযোগ করেছে 0.2% সেবাগ্রহীতা যারা হয়রানির শিকার হয়েছেন বা দুর্নীতির শিকার হয়েছেন। 30% মতো মানুষ জানে দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু তার প্রতি যে আস্থাহীনতা, সেটার কিন্তু বিশাল নজির হচ্ছে এই কথাটি। সেবা খাত সহ সার্বিক দুর্নীতি রোধে জবাবদিহিতা ও শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতের পরামর্শ টিআইবির। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যদি দৃষ্টান্ত স্থাপন করা যায় এবং ধরনের প্রাতিষ্ঠানিকতার দিকে অগ্রগতি অর্জন করা যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমরা আশা করি। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। রাতের ২১ সংবাদের সময় হচ্ছে একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ব্যাংকিং খাতে স্বস্তি ফিরে আসছে জানালেন অর্থ উপদেষ্টা। বিরতির পর আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। আর্থিক খাত সংস্কারে আইএমএফ, বিশ্বব্যাংক সহ দাতা সংস্থাগুলোর কাছে $6 বিলিয়ন আশা করছে সরকার। সচিবালয় অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দল। পরে ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, আইএমএফ $4.7 বিলিয়ন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তার চতুর্থ কিস্তি আগামী মার্চের মধ্যে আসবে। দেশের ব্যাংকিং খাতে স্বস্তি ফিরে আসছে বলেও জানান অর্থ উপদেষ্টা। আমরা অনেক কিছু রিফর্ম করতে চাই ব্যাংকিং সেক্টরে, রেভিনিউ সেক্টরে, তবে এইগুলির জন্য ফান্ড লাগবে, তো বাইরের ফান্ড, এবং আমাদের ট্রেড ডেফিসিট যদি হয়, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অবশ্য ঠিক আছে, সেগুলো জন্য আমার ফান্ড লাগবে। এগুলো আমরা চাইবো, ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি চেয়েছি। আমরা এক্সপেক্ট করছি সর্বসাকুলে আমরা ওয়াশিংটন ডিসিতে কথা বলে আসি, আবার $6 বিলিয়ন আমরা এক্সট্রা এক্সপেক্ট করছি। সেনা অফিসারদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সাথে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির 87 বিএমএ দীর্ঘমেয়াদী ও 59 স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তির রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস।
সকালে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে পৌঁছালে 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে গৌরবময় ভূমিকা পালন করছে। এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারগণের উপরে বর্তায়। কালক্রমে এই মিলিটারি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি নতুন কমিশন পাওয়া অফিসারদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জে গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের খেটে খাওয়া মানুষের অবদানের কথা তুলে ধরে সেনাপ্রধান যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজের বিবেককে জাগ্রত রাখার আহ্বান জানান। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হও। তোমরা ভুলে যাবে না তোমাদের গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। এবার সেরা চৌকস অফিসার হিসাবে সোর্ড অফ অনার ও সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল আরাফাত। পরে রীতি অনুযায়ী নতুন অফিসারদের ব্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। 3 বছর মেয়াদী 87তম বিএমএ লং কোর্স এবং 59তম স্পেশাল কোর্সে সর্বমোট 231 জন ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে 207 জন পুরুষ এবং 24 জন নারী অফিসার রয়েছেন। হাসান ফিরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ভারত তাদের আগ্রাসী স্বার্থ হাসিলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সদস্য সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার। পলাতক হাসিনাকে আশ্রয়দাতা মোদী সরকারের এই ষড়যন্ত্র প্রতিহতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিছিল নিয়ে এসে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালানো হয়, পুড়িয়ে দেয়া হয় জাতীয় পতাকা। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছে। বিকেলে নাটোরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় সদস্য রুহুল কুদ্দুস তালুকদার ভারতের আগ্রাসন মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে অন্যের কাছে বিকিয়ে দিয়েছে, আমরা তাদের বলতে চাই, কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করতে আমরা দেব না। তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাতে মদত দিচ্ছে মোদী সরকার। তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তাকে জেল দেওয়া হয়েছে। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের মাধ্যমে 21শে আগস্টের মিথ্যা মামলায় ন্যায় বিচারের মাধ্যমে আজকে তারেক রহমানকে মুক্ত করে দিয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও জানান তিনি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংখ্যালঘু ইস্যুতে উত্তপ্ত ভারত বাংলাদেশ পরিস্থিতি। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর সীমান্ত সহ বাংলাদেশ হাইকমিশনে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ওই হামলার ঘটনায় এ পর্যন্ত 3 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সহ 7 জনকে গ্রেফতার করেছে ভারত। অনুমতি না নিয়ে ত্রিপুরায় আটকে দেওয়া হয়েছে বাংলাদেশ চলো কর্মসূচি। এদিকে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানোর প্রস্তাব দিয়ে খোদ নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বেশ কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ।
এরই জেরে সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর চালায় বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয় হিন্দু সংঘর্ষ সমিতি। এ ঘটনায় পুলিশের স্বপ্রণোদিত মামলায় এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে 3 উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে। এ ঘটনার পর আগরতলার পাশাপাশি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ও অন্যান্য উপ ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সীমান্তেও কড়া নজরদারি রাখছে বিএসএফ। পশ্চিমবঙ্গের 8 জেলায় বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এছাড়া ত্রিপুরায় সীমান্ত অভিমুখে যাত্রা করা বাংলাদেশ চলো নামে কর্মসূচি পথিমধ্যে আটকে দেয় পুলিশ। জানায় অনুমতি না নেয়ায় এই বাধা দেওয়া হয়েছে। তবে ত্রিপুরা হোটেল অ্যাসোসিয়েশন রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানোর প্রস্তাব দিয়ে খোদ নিজ দেশই সমালোচনায় পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সম্পর্কে মমতার নিজের স্পষ্ট ধারণা আছে কিনা তা নিয়ে তার সন্দেহ রয়েছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাতের 21 সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি। সবই হবে বাসায় বসে। আইডিএলসি। বিরতির পর আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদ। এবারে বাণিজ্য সংবাদ। ঘরে বসে কাগজপত্র ও ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই বিকাশ অ্যাপের মাধ্যমে মাসিক ও সাপ্তাহিক ডিপিএস খুলেছেন বেশ কয়েকটি ব্যাংকের বিকাশ গ্রাহকরা। এতে আইডিএলসি ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকে 32 লাখের ডিপিএস খুলেছেন গ্রাহকরা। এ নিয়ে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মতবিনিময় সভায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী, আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসুর আরেফিন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ও বিকাশের প্রতিষ্ঠাতা কামাল কাদির। বিপিএল এর থিম সঙের কয়েকটি লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11 আসরের থিম সং ও গ্রাফিতি প্রকাশ করেছে বিসিবি। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের নানা প্রতীকী ছবির সমন্বয়ে গ্রাফিতি প্রদর্শন করা হয়। টি20 ফরম্যাটের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে জড়িত আছেন থিম সঙ্গে কয়েকটি লাইন লিখে। ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএলের প্রাথমিক কার্যক্রম শুরুর পর থেকেই স্মরণীয় টুর্নামেন্ট আয়োজনের কথা বলে আসছেন। বড় আয়োজনে প্লেয়ার্স ড্রাফট, মাস্কাট উন্মোচনের পর এবারে থিম সং প্রকাশের জন্য বিসিবিকে ধন্যবাদ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন। তো স্যারকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। এবারের বিপিএলটা যেহেতু আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং সব কিছুকে আমরা নতুনভাবে সাজাতে চাই, নতুনভাবে রিফর্ম করতে চাই এবং এবারের বিপিএল আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের যে রিফরমেশন সেইটার একেবারে যে প্রতিফলনটা দর্শকরা দেখতে পাবে। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের সার্বভৌমত্ব প্রশ্নে ভারতকে কোনো ছাড় নয় বলছে সমন্বয়করা, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব, আগ্রাসনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা জোরদার, আগরতলায় হেনস্থার শিকার বাংলাদেশিরা। 21 দখল করে বুলবুল নিশোর লুটপাটের মৎসব, বস্তাপচার নাটক অনুষ্ঠানের নামে চলত কমিশন বাণিজ্য। হাসিনার 15 বছরে সেবা খাতে 1,46,000 কোটি টাকা ঘুষ লেনদেন, সবচেয়ে দুর্নীতি পাসপোর্ট দফতরে।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।